তো গত ক্লাসে আমরা দেখছিলাম ওই ইনহেরিটেন্স সম্পর্কে জানছি। তো ইনহেরিটেন্স সম্পর্কে আমরা আজকে আরও বিস্তারিতভাবে জানব। তো গতদিন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে ওই ইনহেরিটেন্স হচ্ছে এমন একটা প্রসেস যার মাধ্যমে একটা ক্লাস তার প্যারেন্ট ক্লাসের মেম্বার ভেরিয়েবল বা মেম্বার ফাংশনগুলোকে অ্যাক্সেস করতে পারে। তো ইনহেরিটেন্স আবার দুই ধরনের হয়ে থাকে নর্মালি। একটা হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্স, দুই ধরনের ইনহেরিটেন্স আমরা বলতে পারি। একটা হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্স, আর দ্বিতীয়টা হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স। ঠিক আছে, তো আমরা গতদিন যেটা করছি সেটা হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্স। তো সিঙ্গেল ইনহেরিটেন্সের ক্ষেত্রে কি হয়, এই ফার্নিচারটা হচ্ছে কি বেস ক্লাস আর বুক সেলফটা হচ্ছে চাইল্ড ক্লাস, এবং বুক সেলফটা ফার্নিচারের চাইল্ড ক্লাস হওয়ার কারণে ফার্নিচার ক্লাসের কালার উইথ হাইট এই তিনটা ভেরিয়েবলকে বুক সেলফ ক্লাস তার বডিতে অ্যাকসেপ্ট ফাংশনের মধ্যে ব্যবহার করতে পারতেছে। ঠিক আছে, এই যে বুক সেলফ চাইল্ড ক্লাস হওয়ার ফলে তা বুক সেলফের প্যারেন্ট ক্লাস ফার্নিচারের যে মেম্বার ভেরিয়েবল কালার উইথ হাইটকে এই তিনটা মেম্বার ভেরিয়েবলকে বুক সেলফ অ্যাক্সেস করতেছে। এই অ্যাক্সেস করার প্রসেসটাকে বলা হচ্ছে ইনহেরিটেন্স। তো এই এক্সাম্পলটা হচ্ছে আমাদের সিঙ্গেল ইনহেরিটেন্সের জন্য। সিঙ্গেল ইনহেরিটেন্স আমরা কেন বলতেছি সেটা হচ্ছে এখানে ফার্নিচারটা আমরা জানি যে প্যারেন্ট ক্লাস এবং বুক সেলফটা হচ্ছে চাইল্ড ক্লাস, বাট এই বুক সেলফ চাইল্ড ক্লাস শুধুমাত্র একটা প্যারেন্ট ক্লাস থেকে ডাটাগুলোকে ইনহেরিট করতেছে। অর্থাৎ এখানে প্যারেন্ট ক্লাস হচ্ছে একটা ফার্নিচার। যখন ডিরাইভড ক্লাস একটা মাত্র বেস ক্লাস বা প্যারেন্ট ক্লাস থেকে ইনহেরিট করবে, সেই প্রসেসকে বলা হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্স। ঠিক আছে, অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি, তো আমরা জানি যে বেস ক্লাসকে আমরা প্যারেন্ট ক্লাসও বলে থাকি এবং ডিরাইভড ক্লাসকে আমরা চাইল্ড ক্লাসও বলে থাকি। তো এখানে বুক সেলফটা হচ্ছে চাইল্ড ক্লাস আর ফার্নিচারটা হচ্ছে প্যারেন্ট ক্লাস। বুক সেলফ চাইল্ড ক্লাসটা ইনহেরিট করতেছে এখানে কয়টা ক্লাস থেকে, কয়টা প্যারেন্ট ক্লাস থেকে? একটা প্যারেন্ট ক্লাস থেকে বা একটা বেস ক্লাস থেকে। যখন চাইল্ড ক্লাস একটি মাত্র প্যারেন্ট ক্লাস থেকে ওই ইনহেরিট করবে, সেই ইনহেরিটেন্সের প্রসেসকে বলা হবে সিঙ্গেল ইনহেরিটেন্স। আর যখন একটা ডিরাইভড ক্লাস একের অধিক প্যারেন্ট ক্লাস থেকে ওই ইনহেরিট করবে, তখন সেই ইনহেরিটেন্সকে বলা হবে মাল্টিপল ইনহেরিটেন্স। আজকে আমরা এই মাল্টিপল ইনহেরিটেন্সকে দেখব। ক্লোজ করে দিচ্ছি আমরা এখানে, ফাইল ওপেন করে মাল্টিপল ইনহেরিটেন্সটাকে আমরা ওপেন করি। তো এখানে আমরা হ্যাশ ইনক্লুড আইওস্ট্রিম হেডার ফাইলটা ব্যবহার করতেছি এবং এখানে বেস 1 নামে একটা বেস ক্লাস তৈরি করতেছি এবং এই বেস ক্লাসের বডিটাকে এখানে আমরা শেষ করছি, টার্মিনেট করছি। তো
তো বেস ক্লাসের মধ্যে আমরা পাবলিক অ্যাক্সেস স্পেসিফায়ার ব্যবহার করে num1 নামের ইন্টিজার টাইপ একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। তো আরেকটা ক্লাস তৈরি করতেছি আমরা এখানে base2 নামে, এবং base2 ক্লাসের বডিতে পাবলিক অ্যাক্সেস স্পেসিফায়ার ব্যবহার করে num2 নামে ইন্টিজার টাইপ আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি। ঠিক আছে, তো এখানে আমাদের base1 আর base2 নামে দুইটা ক্লাস তৈরি করলাম আমরা। তো এখানে আমরা ক্লাস কিওয়ার্ড ব্যবহার করে derived নামে একটা চাইল্ড ক্লাস তৈরি করতেছি, কোলন পাবলিক base1। তো এখানে দেখতেছি আবার কোলন পাবলিক base2, অর্থাৎ derived নামে যে ক্লাসটা চাইল্ড ক্লাস বা derived ক্লাসটা সে কি করতেছে, দুটা প্যারেন্ট ক্লাস থেকে ওই ইনহেরিট করতেছে। তা base1 এবং base2 এই দুটা প্যারেন্ট ক্লাস থেকে মেম্বার ভেরিয়েবল এবং মেম্বার ফাংশনগুলোকে ওই ইনহেরিট করতেছে derived ক্লাস। যখন কোনো derived ক্লাস বা কোনো চাইল্ড ক্লাস একের অধিক প্যারেন্ট ক্লাস থেকে বা একের অধিক বেস ক্লাস থেকে ইনহেরিট করবে, তো সেই ইনহেরিটেন্সের প্রসেসকে বলবো আমরা মাল্টিপল ইনহেরিটেন্স। তাহলে বলো এখানে যে এই derived ক্লাসটা, এই প্রোগ্রামটাকে আমরা মাল্টিপল ইনহেরিটেন্স কেন বলতেছি? তার কারণ হচ্ছে এই derived ক্লাসটা কি করতেছে, base1 base2 এই দুটা প্যারেন্ট ক্লাস থেকে ওই ইনহেরিট করতেছে। তার জন্য আমরা এই প্রোগ্রামটাকে বলতেছি মাল্টিপল ইনহেরিটেন্স। তো আমরা যখন মাল্টিপল ইনহেরিটেন্সের কনসেপ্টটাকে ইমপ্লিমেন্ট করব তখন কি হবে, আমাদের স্ট্রাকচারটা কীরকম হবে। তো আমরা এর আগে কমেন্টসে লিখে নিই মাল্টিপল ইনহেরিটেন্স কাকে বলে, তাহলে সুবিধা হবে। সিঙ্গেল ইনহেরিটেন্স is the process single inheritance is the process in which a child class inherits member variables and member functions from only one parent class। তো সিঙ্গেল ইনহেরিটেন্স আমরা সেই প্রসেসকে বলবো যে প্রসেসের মাধ্যমে একটা চাইল্ড ক্লাস শুধুমাত্র একটা প্যারেন্ট ক্লাস থেকে মেম্বার ভেরিয়েবল এবং মেম্বার ফাংশনগুলোকে অ্যাক্সেস করে থাকে, মেম্বার ভেরিয়েবল মেম্বার ফাংশনকে ওই ইনহেরিট করে থাকে। ঠিক আছে, সেই প্রসেসকে বলবো আমরা সিঙ্গেল ইনহেরিটেন্স। আর আমরা মাল্টিপল ইনহেরিটেন্স কাকে বলবো? আমরা এখানে লিখি মাল্টিপল, ওই মাল্টিপল ইনহেরিটেন্স ওই is the process in which a child class ওই inherits member variables and member functions from more than one parent class, more than one parent classes। অর্থাৎ
যখন একটা চাইল্ড ক্লাস ওই একের অধিক প্যারেন্ট ক্লাস থেকে মেম্বার ভেরিয়েবল বা মেম্বার ফাংশনগুলোকে ইনহেরিট করবে, তখন সেই ইনহেরিটেন্সকে বলবো আমরা মাল্টিপল ইনহেরিটেন্স। তো আমরা এই প্রোগ্রামে যদি দেখি, তো বেস 1 নামে একটা ক্লাস তৈরি করা হয়েছে এবং বেস 2 নামে একটা ক্লাস তৈরি করা হচ্ছে, এবং এখানে ডিরাইভড নামে একটা ক্লাস তৈরি করছি আমরা, যে ক্লাসটা বেস 1 এবং বেস 2 দুইটা ক্লাস থেকে ইনহেরিট করতেছে। ঠিক আছে, তো এই যে একের অধিক ক্লাস থেকে ইনহেরিট করা যে প্রসেসটা, সেটাকে বলা হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স। তার জন্য আমরা এই প্রোগ্রামকে মাল্টিপল ইনহেরিটেন্সের প্রোগ্রাম বলতে পারি। এবং সিনট্যাক্সটা কীরকম, ক্লাস, তারপর চাইল্ড ক্লাসের নাম, তো আমরা চাইল্ড ক্লাসের নাম হিসেবে এখানে ডিরাইভড ব্যবহার করছি, সিঙ্গেল স্কোপ রেজলিউশন অপারেটর, তারপর অ্যাক্সেস স্পেসিফায়ার, তো এখানে আমরা অ্যাক্সেস স্পেসিফায়ার হিসেবে পাবলিক ব্যবহার করছি, তো এখানে আমরা প্রাইভেট প্রটেক্টেডও ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে প্রথম প্যারেন্ট ক্লাসের নাম, তো আমাদের প্রথম প্যারেন্ট ক্লাসের নাম হিসেবে আমরা এখানে বেস 1, ওই প্রথম প্যারেন্ট ক্লাসটা হচ্ছে বেস 1, তার জন্য বেস 1 লিখছি, তারপর কমা দিয়ে আবার অ্যাক্সেস স্পেসিফায়ার, তো অ্যাক্সেস স্পেসিফায়ার হিসেবে এখানে আমরা পাবলিক ব্যবহার করছি, এবং দ্বিতীয় যে প্যারেন্ট ক্লাস বেস 2, সেই বেস 2 প্যারেন্ট ক্লাসের নামটা এখানে আমরা লিখলাম। তো এইভাবে যদি আমরা আরও ক্লাস থেকে ইনহেরিট করি, এখানে কমা দিয়ে আবার অ্যাক্সেস স্পেসিফায়ার ব্যবহার করে তৃতীয় প্যারেন্ট ক্লাসের নামটা আমরা উল্লেখ করব এখানে। ঠিক আছে, তো আমরা এখানে দুটা প্যারেন্ট ক্লাস থেকে ইনহেরিট করতেছি, এবং ডিরাইভড ক্লাসের বডি হচ্ছে এই পর্যন্ত, সেমিকোলন দিয়ে এখানে ডিরাইভড ক্লাসের বডিটাকে টার্মিনেট করা হচ্ছে। তো এখানে কি পাবলিক অ্যাক্সেস স্পেসিফায়ার ব্যবহার করে টোটাল নামের ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হচ্ছে, এবং এখানে সামেশন নামে একটা ভেরিয়েবল ফাংশন তৈরি করা হচ্ছে, যে ফাংশনটা ইন্টিজার টাইপ দুইটা প্যারামিটার নিচ্ছে, নাম 1 ওই n1 এবং n2 নামে দুটা প্যারামিটার পাস করতেছি আমরা এখানে। এবং এই যে নাম n1 প্যারামিটারের মধ্যে দিয়ে যে ভ্যালুটা পাস হবে, সেই ভ্যালুটা স্টোর হচ্ছে নাম 1 ভেরিয়েবলে, এবং n2 এই প্যারামিটার দিয়ে যে ভ্যালুটা আসবে, সেই ভ্যালুটা এখান থেকে স্টোর হচ্ছে নাম 2 ভেরিয়েবলে। বাট এখানে লক্ষণীয় যে নাম 1 এবং নাম 2 নামে যে দুটা ভেরিয়েবল আমরা এই ডিরাইভড ক্লাসের মধ্যে ব্যবহার করতেছি, তা ডিরাইভড ক্লাসের বডিতে ব্যবহার করতেছি, সেই বডিতে কোথাও নাম 1 এবং নাম 2 নামে আমরা কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি নাই। তা নাম 1 ভেরিয়েবলটা কোথায় ডিক্লেয়ার করছি আমরা, এই যে বেস 1 নামের প্যারেন্ট ক্লাস থেকে যে আমরা ইনহেরিট করতেছে ডিরাইভড ক্লাস, তো বেস 1 ক্লাসের আমরা নাম 1 নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে আসছি, এবং এই নাম 2 ভেরিয়েবলটা হচ্ছে বেস 2 ক্লাসের মধ্যে ডিক্লেয়ার করা একটা ভেরিয়েবল। তার মানে হচ্ছে এখানে ডিরাইভড ক্লাসটা নাম 1 এবং নাম 2 নামের দুইটা ভেরিয়েবলকে ব্যবহার করতেছে যথাক্রমে বেস 1 প্যারেন্ট ক্লাস এবং বেস 2 প্যারেন্ট ক্লাস থেকে। যেহেতু একটা চাইল্ড ক্লাস একের অধিক প্যারেন্ট ক্লাস থেকে ইনহেরিট করতেছে, ডাটাকে বা মেম্বার ভেরিয়েবলকে অ্যাক্সেস করতেছে, তার জন্যই আমরা এই প্রসেসটাকে বলতেছি মাল্টিপল ইনহেরিটেন্স। এবং তারপর নাম 1 এবং নাম 2 এর মধ্যে যে ভ্যালুগুলো স্টোর হচ্ছে, সেই ভ্যালু দুটো আমরা যোগ করতেছি, যোগ করে টোটাল ভেরিয়েবল স্টোর করতেছি, এবং এই টোটাল ভেরিয়েবলটা হচ্ছে ডিরাইভড ক্লাসের মধ্যে ডিক্লেয়ার করা একটা ভেরিয়েবল, এবং এখানে টোটালের মানটা আমরা ডিসপ্লে করতেছি, টোটাল ভেরিয়েবলের মধ্যে যে মানটা আছে সেটা। এবং এখানে আমরা ডিরাইভড ক্লাসটাকে শেষ করলাম। তো এখানে আমাদের ডিরাইভড ক্লাসটাকে শেষ করার পর আমরা মেইন ফাংশন তৈরি করতেছি। মেইন ফাংশনের মধ্যে ডিরাইভড ক্লাসের অর্থাৎ চাইল্ড ক্লাসের একটা অবজেক্ট ডিক্লেয়ার করলাম drobj নামে, এবং drobj দিয়ে আমরা সামেশন ফাংশনকে কল করতেছি, এবং সামেশন ফাংশনে দুইটা ভ্যালু পাস করতেছি। ঠিক আছে, 50 এবং 70। তো 50 ফার্স্ট প্যারামিটারটা এই সামেশন ফাংশনকে কল করবে, এবং এই n1 এর মধ্যে গিয়ে 50 স্টোর হবে, n1 থেকে 50টা নাম 1 ভেরিয়েবল স্টোর হবে, আর 70টা স্টোর হবে n2-তে, n2 থেকে স্টোর হবে, এখান থেকে স্টোর হবে নাম 2-তে, পরে নাম্বার 1 নাম্বার 2 ভ্যালু যোগ হয়ে টোটালটাকে স্ক্রিনে শো করবে এই সি আউট অবজেক্ট। ঠিক আছে, এইভাবে আমরা মাল্টিপল ইনহেরিটেন্সকে
ইমপ্লিমেন্ট করতে পারি। তো আমরা আরেকটা প্রোগ্রাম ওপেন করি। তো এটা আমাদের আরেকটা প্রোগ্রাম। এই প্রোগ্রামের মধ্যে আমরা কিছু প্রবলেম পাবো, সেই প্রবলেমটাকে সলভ করব। এখানে দেখো হ্যাশ ইনক্লুড iostream.h হেডার ফাইলটাকে ইনক্লুড করার পর আমরা বেস 1 নামে একটা ক্লাস তৈরি করলাম নতুন একটা প্রোগ্রামে, ঠিক আছে। তো ওই আগের প্রোগ্রামটা আমরা ক্লোজ করে দেই। তো বেস 1 নামের যে ক্লাস তৈরি করতেছি সেই ক্লাসের বডি এখানে শুরু এবং এখানে শেষ। সেমিকোলন দ্বারা আমরা বেস 1 ক্লাসের বডিটাকে টার্মিনেট করছি। তো বেস 1 ক্লাসের মধ্যে পাবলিক অ্যাক্সেস স্পেসিফায়ার ব্যবহার করে ডিসপ্লে নামে একটা ফাংশন তৈরি করছে এবং সেই ফাংশনের বডি হচ্ছে এতটুকু। এই ফাংশনের বডিতে সিম্পলি একটা মেসেজ ডিসপ্লে করছে সিআউট অবজেক্ট বেস 1 এবং এন্ডের ম্যানিপুলেটর দিয়ে কার্সরটাকে আমরা নিউ লাইনে নিয়ে যাচ্ছি। তারপর আবার ক্লাস কিওয়ার্ড ব্যবহার করে বেস 2 নামে আরেকটা ক্লাস তৈরি করতেছি এবং এই ক্লাসের বডিটা এখানে শুরু হচ্ছে এবং এখানে শেষ, সেমিকোলন দ্বারা শেষ করছি। এবং বেস 2 ক্লাস বডিতে আমরা সেম নামে বেস 1 এর মধ্যেও ডিসপ্লে নামে একটা ফাংশন তৈরি করছি। বেস 2 ক্লাসের মধ্যে ডিসপ্লে নামে আমরা ফাংশন তৈরি করছি এবং এই ফাংশনের মধ্যে ডিসপ্লে করতেছে বেস 2। তো বেস 1 এর ডিসপ্লে ফাংশনের মধ্যে ডিসপ্লে করতেছে বেস 1 আর বেস 2 এর ডিসপ্লে ফাংশনের মধ্যে ডিসপ্লে করতেছে বেস 2। বাট দেখো এখানে বেস 1 এর মধ্যে ডিসপ্লে নাম, বেস 2 এর মধ্যে ডিসপ্লে নাম, অর্থাৎ দুইটা ক্লাসের মধ্যে ফাংশন একই নামে। এখন ডেরাইভ ক্লাস বেস 1 বেস 2 এই দুটা থেকে ইনহেরিট করতেছে ক্লাস। ডেরাইভ ক্লাসের নাম সিঙ্গেল স্কোপ রেজলিউশন অপারেটর, পাবলিক, তারপর হচ্ছে প্রথম প্যারেন্ট ক্লাস বেস 1 এবং দ্বিতীয় প্যারেন্ট ক্লাস বেস 2 ওই ইনহেরিট করতেছে। তো এখানে ডেরাইভ ক্লাসের বডিতে আমরা পাবলিক অ্যাক্সেস স্পেসিফায়ার ব্যবহার করে শো নামে একটা ফাংশন তৈরি করছি এবং শো ফাংশনের মধ্যে সিম্পল একটা মেসেজ শো করতেছি সিআউট অবজেক্টের মাধ্যমে দ্য শো ফাংশন ওই হ্যাজ বিন কল্ড ফ্রম ডেরাইভ ক্লাস, এই মেসেজটা শো করবে। এবং এখানেও আমরা এই অংশটাকে ডিসেবল করে রাখি। এখন কমেন্টস দেওয়ার জন্য আমরা জানি যে /* এবং যেখানে আমরা শেষ করব * দ্বারা আমরা এই অংশটুকুকে কমেন্টসের মধ্যে রাখলাম, যার দরুন কি করবে না C++ এর কম্পাইলার এই অংশটুকু কমেন্টসের অংশটুকুকে এক্সিকিউট করবে না। তো ডেরাইভ ক্লাসের মধ্যে সিম্পল আমার শো নামে একটা ফাংশন তৈরি করা আছে। এখন মেইন ফাংশন তৈরি করা হচ্ছে এখানে। তো ডেরাইভ ক্লাসের বডিটাকে এখানে সেমিকোলন দ্বারা টার্মিনেট করার পর আমরা মেইন ফাংশন তৈরি করতেছি। মেইন ফাংশনের মধ্যে ডেরাইভ ক্লাসের একটা অবজেক্ট ডিক্লেয়ার করতেছি আমরা drobj নামে এবং এখানে আমরা drobj দিয়ে ডট ডিসপ্লে ফাংশনকে আমরা কল করতেছি, ঠিক আছে। সেভ করি, সেভ করে আমরা প্রজেক্টে গিয়ে যখন কম্পাইল করব তখন আমাদের কি দিচ্ছে, একটা এরর দিচ্ছে, একটা ওয়ার্নিং দিচ্ছে। ওকে, কি এরর বলতেছে এখানে, মেম্বার ইজ অ্যাম্বিগুয়াস। এই অ্যাম্বিগুয়াস এর মানে হচ্ছে অস্পষ্ট, ঠিক আছে। member is ambiguous, base 1 double scope resolution operator display and base 2 double scope resolution operator display in function main। অর্থাৎ মেইন ফাংশনের মধ্যে একটা ambiguous member ফাংশনকে কল করা হচ্ছে, যেখানে C++ এর কম্পাইলার দ্বিধাদ্বন্দ্বে আছে যে সে যে ডিসপ্লে ফাংশনকে কল করা হচ্ছে এখানে, সেই ডিসপ্লে ফাংশনটা আদৌ কোন বেস ক্লাস থেকে কল করবে, বেস 1 থেকে কল করবে না বেস 2 থেকে কল করবে। তো আমরা জানি যে এখানে drobj দিয়ে আমরা ডিসপ্লে ফাংশনকে কল করতেছি।
কিন্তু ডেরাইভড ক্লাসের মধ্যে ডিসপ্লে নামে কোনো ফাংশন নাই, কিন্তু আমরা কল করতে পারবো। কেন? তার কারণ হচ্ছে ডেরাইভড ক্লাসটা বেস 1 এবং বেস 2 দুইটা প্যারেন্ট ক্লাস থেকে মেম্বার ভেরিয়েবল মেম্বার ফাংশনগুলোকে অ্যাক্সেস করতে পারবে ইনহেরিটেন্সের মাধ্যমে। কিন্তু আমরা এখানে দেখতেছি বেস 1 ক্লাসের প্রথম প্যারেন্ট ক্লাসের মধ্যেও ডিসপ্লে নামে ফাংশন আছে এবং দ্বিতীয় প্যারেন্ট ক্লাসের মধ্যেও এই বেস 2 ক্লাসের মধ্যেও ডিসপ্লে নামে ফাংশন আছে, অর্থাৎ দুইটা প্যারেন্ট ক্লাসের মধ্যে সেম নামে ফাংশন আছে, অর্থাৎ দুইটা ফাংশনের নাম একই। তাহলে এখানে যখন আমরা ডেরাইভড ক্লাসের অবজেক্ট দ্বারা ডিসপ্লে ফাংশনকে কল করতেছি তখন সি প্লাস প্লাস এর কম্পাইলার দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাচ্ছে। তার ধারণাটা অস্পষ্ট যে সে বেস 1 এর ডিসপ্লে ফাংশনকে কল করবে না দ্বিতীয় প্যারেন্ট ক্লাস বেস 2 এর ডিসপ্লে ফাংশনকে কল করবে। ঠিক আছে, এই যে দ্বিধাদ্বন্দ্ব, এই যে অস্পষ্টতা, যে মাল্টিপল ইনহেরিটেন্সের ক্ষেত্রে মাল্টিপল প্যারেন্ট ক্লাসের মধ্যে যখন একই নামের দুটা ফাংশন থাকে তখন ডেরাইভড ক্লাস অর্থাৎ চাইল্ড ক্লাস কোন প্যারেন্ট ক্লাসের ফাংশনকে কল করবে সেটা বুঝতে পারে না, সেটা তার কাছে অস্পষ্ট থাকে। এবং এই অস্পষ্টতাকেই বলা হচ্ছে এই অ্যাম্বিগুইটি। ঠিক আছে, অ্যাম্বিগুয়াস ফাংশন কল। তো এই অ্যাম্বিগুইটি থেকে আমরা কিভাবে প্রোগ্রামকে সলভ করতে পারি সেটা আমরা এখন দেখব। আমরা এই লাইনটাকে সেমিকোলন সিঙ্গেল লাইন কমেন্ট সেন্টি দ্বারা ক্লোজ করে ফেললাম। ক্লোজ করার পর আমরা দুইটা ওয়েতে এই প্রবলেমটা সলভ করতে পারি, এই অ্যাম্বিগুইটিটাকে সলভ করতে পারি। একটা হচ্ছে ডবল স্কোপ রেজলিউশন অপারেটরের মাধ্যমে। যেমন এখানে ডেরাইভড ক্লাসের অবজেক্ট ডিক্লেয়ার করছি আমরা ডিআর ওবিজে। তো ডিআর ওবিজে, তো এই ডিআর ওবিজে অবজেক্ট দ্বারা ডট, এখানে আমরা ক্লাসের নামটা বলে দিচ্ছি, কি প্যারেন্ট ক্লাসের নাম হিসেবে বলে দিচ্ছি এখানে ডিআর ওবিজে কার অবজেক্ট, ডেরাইভড ক্লাসের অবজেক্ট ডট বেস 1 নামে প্যারেন্ট ক্লাসের ডিসপ্লে ফাংশনকে কল করতে, অর্থাৎ প্যারেন্ট ক্লাসের নাম ডবল স্কোপ রেজলিউশন অপারেটর, তারপর হচ্ছে সেই ক্লাসের ফাংশনের নাম। তার মানে হচ্ছে এই লাইনে ডিসপ্লে ফাংশন কোনটা কল হবে, বেস 1 ক্লাসের মধ্যে যেই ডিসপ্লে ফাংশনটা আছে সেই ডিসপ্লে ফাংশনটা কল হবে। অর্থাৎ কোনটা হবে এখানে, এই বেস 1 ক্লাসের ওই প্যারেন্ট ক্লাসের এই ডিসপ্লে ফাংশনটা কল হবে এবং ডিসপ্লে করবে বেস 1। এবং আবার ডিআর ওবিজে ডট বেস 2, অর্থাৎ বেস 2 প্যারেন্ট ক্লাসের ডবল স্কোপ রেজলিউশন অপারেটর, তারপর হচ্ছে ফাংশনের নাম, অর্থাৎ বেস 2 প্যারেন্ট ক্লাসের ডিসপ্লে ফাংশনকে কল করা হবে দ্বিতীয়তে। এবং যখন কল হবে বেস 2 এই প্যারেন্ট ক্লাসের মধ্যে ডিসপ্লে ফাংশনে বলা হচ্ছে বেস 2, এই মেসেজটা স্ক্রিনে শো করবে। ঠিক আছে, এইভাবে আমরা অ্যাম্বিগুইটিটাকে সলভ করতে পারি। তো এইভাবে আমরা বলে দিতে পারি যে বেস 1 প্যারেন্ট ক্লাসের ডিসপ্লে ফাংশনকে কল করো এই লাইনে, এবং দ্বিতীয় লাইনে বেস 2 প্যারেন্ট ক্লাসের ডিসপ্লে ফাংশনকে কল করো। এইভাবে আমরা স্পেসিফাই করে দিতে পারি সি প্লাস প্লাসের কম্পাইলারকে যে কোন প্যারেন্ট ক্লাসের ফাংশনকে কল করবে যখন ওই একাধিক প্যারেন্ট ক্লাসের ফাংশনের নাম একই হবে। তো এই প্রোগ্রামটাকে আমরা সেভ করি, সেভ করার পর কম্পাইল করি, 0 এরর্স। ঠিক আছে, এখন যদি আমরা রান করি ডিবাগ থেকে, কি দেখাচ্ছে বেস 1 বেস 2, তার মানে হচ্ছে এই ডিসপ্লে ফাংশন যখন কল হচ্ছে তখন বেস 1 ক্লাসের এই ডিসপ্লে ফাংশনটা কল হচ্ছে, তখন ডিসপ্লে করতেছে বেস 1 মেসেজ। তো সেটাই আমরা পাচ্ছি বেস 1। এবং দ্বিতীয়তে ডেরাইভড ক্লাসের অবজেক্ট দ্বারা যখন বেস 2 ক্লাস প্যারেন্ট ক্লাসের ডিসপ্লে ফাংশনকে কল করতেছি তখন এই অংশটুকু কল হচ্ছে এবং এখানে ডিসপ্লে করতেছে বেস 2, যেটা আমরা এখানে আউটপুট হিসেবে পাচ্ছি। আর এখানে আমরা কি করলাম,
প্যারেন্ট ক্লাসের নাম ডবল কোলন, তো ডবল কোলনকে আমরা জানি ডবল স্কোপ রেজলিউশন অপারেটর বলি। তো ডবল স্কোপ রেজলিউশন অপারেটর, তারপর হচ্ছে উক্ত প্যারেন্ট ক্লাসের ফাংশনের নাম। এইভাবে আমরা এই অস্পষ্টতা থেকে, এই এম্বিগুইটি থেকে C++ এর কম্পাইলারকে আমরা রক্ষা করতে পারি, ঠিক আছে, এবং এইভাবে আমরা প্রবলেম সলভ করতে পারি। এই হচ্ছে একটা পদ্ধতি। আর আরেকটা পদ্ধতি হচ্ছে আমরা এই অংশটাকে আমরা কমেন্টসের মধ্যে রাখলাম ক্লোজ করে দিয়ে। আমরা আরেকটা পদ্ধতিতে কাজ করতে পারি, সেটা হচ্ছে ডেরাইভ ক্লাসের মধ্যে, এই হচ্ছে আমাদের ডেরাইভ ক্লাস। ডেরাইভ ক্লাসের মধ্যে আমরা ডিসপ্লে নামে ফাংশন তৈরি করতেছি এবং এই ডিসপ্লে ফাংশনকে আমরা এখানে ওভাররাইট করতেছি, ঠিক আছে। ওভাররাইট করতেছি কিভাবে? তো এই ডিসপ্লে ফাংশন তো তার প্যারেন্ট ক্লাস বেস 1 এর মধ্যেও আছে, বেস 2 এর মধ্যেও আছে, তাই না? কিন্তু ডেরাইভ ক্লাসের মধ্যে আমরা সেম ফাংশনকে আমরা এখানে কি এই ফাংশনের বডিতে আবার কোড লিখতেছি। কি কোড লিখতেছি? এইখানে বলে দিচ্ছি বেস 1 প্যারেন্ট ক্লাসের ডবল স্কোপ রেজলিউশন অপারেটর, তারপর হচ্ছে ডিসপ্লে ফাংশনের নাম, অর্থাৎ বেস 1 প্যারেন্ট ক্লাসে ডিসপ্লে ফাংশনকে কল করতেছে এবং বেস 2 ক্লাসের ডিসপ্লে ফাংশনকে কল করতেছে। এবং এই দুইটা ফাংশনকে কল করতেছি আমরা ডেরাইভ ক্লাসের মধ্যে যে ডিসপ্লে ফাংশন তৈরি করছি সেই ডিসপ্লে ফাংশনের মধ্যে, এবং এই ডিসপ্লে ফাংশনকে আমরা এখন কল করব এই মেইন ফাংশনে চাইল্ড ক্লাসের এই অবজেক্ট দ্বারা। তো শো ফাংশনকে কল করতেছি এবং এখানে drobj.display যখন দিচ্ছি তখন কি এই ডিসপ্লে ফাংশন কোনটা? এই ডেরাইভ ক্লাসের যে ডিসপ্লে ফাংশনটা আমরা এখানে তৈরি করছি সেই ডিসপ্লে ফাংশনটা কল হবে, এবং এই ডিসপ্লে ফাংশন কল হওয়ার পর এই ডিসপ্লে ফাংশনের বডিতে আমরা বেস 1 এর ডিসপ্লে ফাংশনকে কল করতেছি, বেস 2 ডিসপ্লে ফাংশনকে কল করতেছি। এইভাবে আমরা এই সেম নামে থাকা একাধিক অর্থাৎ একই নামে থাকা একাধিক প্যারেন্ট ক্লাসের ফাংশনের যে প্রবলেমটা সেই প্রবলেমটাকে সলভ করতে পারি। সেভ করে আমরা প্রজেক্ট থেকে কম্পাইল করি 0 এরর্স এবং রান করি বেস 1 বেস 2, ঠিক আছে। এইভাবে আমরা প্রবলেমটাকে সলভ করতে পারি। তো আমরা মাল্টিপল ইনহেরিটেন্সের আরেকটা প্রবলেম সম্পর্কে এখন দেখব, সেটা হচ্ছে ফাইল ওপেন। এখানে আমাদের হ্যাশ ইনক্লুড iostream.h হেডার ফাইলটা ইনক্লুড করার পর এ নামে এখানে একটা ক্লাস তৈরি করা হচ্ছে এবং এ var নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হচ্ছে ইন্টিজার টাইপ, এবং বি নামে আরেকটা, তো আমরা এই অংশটাকে তো আমরা বি নামে আরেকটা ক্লাস তৈরি করতেছি, এটা ডেরাইভ ক্লাস অর্থাৎ চাইল্ড ক্লাস। চাইল্ড ক্লাসকে আমরা ডেরাইভ ক্লাসও বলে থাকি। সিঙ্গেল স্কোপ রেজলিউশন অপারেটর পাবলিক এ, অর্থাৎ এ ক্লাস থেকে কী করতেছে? বি ক্লাস ইনহেরিট করতেছে, এবং বি ক্লাসের মধ্যে আমরা বি var নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি। আবার সি নামে ক্লাস তৈরি করছি, সি ক্লাসও এ ক্লাস থেকে ইনহেরিট করছে। দেখো এখানে একটা জিনিস, বি ক্লাসের প্যারেন্ট ক্লাস হচ্ছে এ ক্লাস, অর্থাৎ এ ক্লাস থেকে বি ক্লাস ইনহেরিট করতেছে, এবং সি ক্লাসেরও প্যারেন্ট ক্লাস একই এ ক্লাস, অর্থাৎ এ ক্লাস থেকে সি ক্লাস ভেরিয়েবল মেম্বার ফাংশনগুলোকে ওই ইনহেরিট করতেছে, এবং সি ক্লাসের মধ্যে আমরা সি var নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ইন্টিজার টাইপ। এখন ডি ক্লাসটা কি করতেছে? বি এবং সি এই দুইটা ক্লাস থেকে ইনহেরিট করতেছে, ঠিক আছে, এবং ডি ক্লাসের মধ্যে আমরা ডি var নামে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এখন আমরা ভয়েড মেইন এর মেইন ফাংশনের মধ্যে ডি ডেরাইভ ক্লাসের একটা অবজেক্ট ডিক্লেয়ার করলাম drobj নামে। এখন drobj অবজেক্ট দিয়ে একটা মেম্বার ভেরিয়েবলকে কল করতেছি, যে মেম্বার ভেরিয়েবলের নাম হচ্ছে এ var, এবং ভ্যালু অ্যাসাইন করতেছি 10। তো এখানে এ var যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটাকে কল করা হচ্ছে ডি ক্লাসের অবজেক্ট দ্বারা, এই drobj দ্বারা, কিন্তু ডি ক্লাসের কোথাও এ var নামে ভেরিয়েবল ডিক্লেয়ার করা নাই। এটা কোথায় করা আছে? এ var নামে
যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা আছে কোথায়, এই এ ক্লাসের মধ্যে। কিন্তু এখানে ডি ক্লাসটা আবার সরাসরি এ ক্লাস থেকেও ইনহেরিট করে নাই, সে কার কাছ থেকে ইনহেরিট করতেছে, তার প্যারেন্ট ক্লাস কে কে, বি এবং সি। কিন্তু বি এ ক্লাস থেকে ইনহেরিট করতেছে, সিও এ ক্লাস থেকে ইনহেরিট করতেছে। তার ফলে বি এর মধ্যেও এ ক্লাসের এ ভার ভেরিয়েবলের একটা কপি আছে, এবং সি ক্লাসের মধ্যেও যেহেতু সি ক্লাসটাও এ ক্লাস থেকে ইনহেরিট করতেছে, তার জন্য এ ভার ভেরিয়েবলের একটা কপি সি ক্লাসেও আছে, তাই না? তার ফলে যখন আমি এখানে ডি ডেরাইভড ক্লাস থেকে যেই ক্লাসটা ইনহেরিট করতেছি বি এবং সি থেকে, সেই ক্লাস অবজেক্ট দ্বারা যখন এ ভারকে এই এ ক্লাসের মধ্যে ডিক্লেয়ার করা যে এ ভার নামে ভেরিয়েবলটা আছে সেটাকে যখন আমরা এখানে কল করতেছি, তখন কি ঘটনা হচ্ছে দেখি আমরা। সেভ করে প্রজেক্ট থেকে কম্পাইল করি, ওয়ান এরর। তো এররটা কি, মেম্বার ইজ অ্যাম্বিগুয়াস, এ ভারটা কোথা থেকে কল হবে। তো এখানে আমাদের ডি ক্লাসে প্যারেন্ট ক্লাস কয়টা, দুইটা, বি এবং সি। বি এর মধ্যেও কি আছে, এই বি এর মধ্যেও তার প্যারেন্ট ক্লাস এর এই এ ভার ভেরিয়েবল একটা কপি আছে, সি এর মধ্যেও তার প্যারেন্ট ক্লাস এ এর এ ভার ভেরিয়েবল একটা কপি আছে। তাহলে এখন ডি বি এর প্যারেন্ট ক্লাস থেকে নেবে না সি এর প্যারেন্ট ক্লাস থেকে নেবে, ঠিক আছে, বি থেকে নেবে না সি থেকে এ ভার ভেরিয়েবলটাকে নেবে, অ্যাক্সেস করবে, সেটা সে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে, ঠিক আছে। তো এইটাকে বলা হচ্ছে মেম্বার অ্যাম্বিগুয়াস। তো এই অস্পষ্টতা থেকে আমরা দুইভাবে কি করতে পারি, আমাদের প্রোগ্রামকে বা সি প্লাস প্লাসের কম্পাইলারকে রক্ষা করতে পারি। সেটা একটা হচ্ছে ডবল স্কোপ রেজলিউশন অপারেটর ব্যবহার করে, আর আরেকটা পদ্ধতি হচ্ছে ভার্চুয়াল প্যারেন্ট ক্লাস ব্যবহার করে, ঠিক আছে, ভার্চুয়াল বেস ক্লাস ব্যবহার করে। তো আমরা এই লাইনটাকে সিঙ্গেল কমেন্টসের মাধ্যমে ক্লোজ করে ফেললাম। তো এখানে আমরা কি করতেছি, কমেন্টসটা উঠাই দেই। তো এখানে আমরা ইন্টিজার টাইপ তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, নাম 1, নাম 2 এবং টোটাল নামে। এবং ডি ওবিজে এটা হচ্ছে ডি ডেরাইভড ক্লাসের একটা অবজেক্ট, ডট বি ডবল স্কোপ রেজলিউশন অপারেটর এ ভার, অর্থাৎ বি এর মধ্যে যে এ ভারটা আছে সেটাকে অ্যাক্সেস করবে এবং তার মান অ্যাসাইন করবে 10, এবং আবার ডি ক্লাসের অবজেক্ট দ্বারা আমরা সি ক্লাসের মধ্যে যে এ ভারটা আছে তাকে অ্যাক্সেস করতেছি এবং অ্যাসাইন করতেছি 20 দ্বারা। তারপর অ্যাসাইন করতেছে নাম 1 নাম 2-তে, তারপর নাম 1 এবং নাম 2 দুইটার ভ্যালু যোগ হয়ে স্টোর হবে টোটাল, তারপর টোটালের ভ্যালুটা এখানে ডিসপ্লে করতেছে। এইভাবে আমরা এই অ্যাম্বিগুইটি প্রবলেমটাকে সলভ করতে পারি। তাহলে এখানে আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি যে বি ক্লাসের মাধ্যমে যে এ ভার ভেরিয়েবলটাকে ব্যবহার করা হচ্ছে, আর এখানে সি ক্লাসের মাধ্যমে এ ভারটাকে অ্যাক্সেস করা হচ্ছে। এইভাবে সলভ করতে পারি। বা আরেকটা পদ্ধতি হচ্ছে, কমেন্টসের মধ্যে রাখলাম আমরা এই অংশটাকে, আরেকটা পদ্ধতি হচ্ছে আমাদের ভার্চুয়াল বেস ক্লাস। তো এখানে আমরা নর্মালি যখন ইনহেরিট করতেছি তখন কি হচ্ছে, বি ক্লাসের মধ্যেও তার প্যারেন্ট ক্লাস যেহেতু এ, তার এর এ ভার ভেরিয়েবলের একটা কপি বি ক্লাসও থাকতেছে, এবং সি ক্লাসেরও প্যারেন্ট ক্লাস এ হওয়ার দরুন সি ক্লাসের মধ্যেও এ ভার ভেরিয়েবলের একটা কপি স্টোর থাকতেছে। তাহলে কয়টা কপি হচ্ছে, এই এ ভার ভেরিয়েবলের 2টা কপি হচ্ছে। কিন্তু আমরা যখন এখানে ভার্চুয়াল বেস ক্লাস ডিক্লেয়ার করব তখন দুটা কপি স্টোর না হয়ে কি হবে, একটা কপি স্টোর হবে। তো ভার্চুয়াল বেস ক্লাসটা আমরা কিভাবে ডিক্লেয়ার করব, বি
ভার্চুয়াল, ঠিক আছে, ভার্চুয়াল, তারপর অ্যাক্সেস স্পেসিফায়ার, তারপর হচ্ছে ক্লাস এ, ভার্চুয়াল, তারপর অ্যাক্সেস স্পেসিফায়ার ক্লাস এ। তার মানে হচ্ছে ক্লাস এর মধ্যে যে এ ভার নামে ভেরিয়েবলটা আছে তার একটা কপি বি পাবে, এবং ভার্চুয়াল ডিক্লেয়ার করার দরুন সেই এ ক্লাসের যেই কপিটা ক্লাস বিকে দিছে সেম কপিটাই কি ক্লাস সি কেও দিবে। অর্থাৎ আগে যখন ভার্চুয়াল ব্যবহার করি নাই তখন এ ক্লাসের এ ভার ভেরিয়েবলটা কি বিতে একটা কপি ছিল, সিতে একটা কপি ছিল, কিন্তু এখন একটা কপি বিতেও থাকবে, সিতেও থাকবে। তার ফলে আমরা এখানে যখন ডি ওবিজি দিয়ে এ ভার ভেরিয়েবলকে কল করব, তো ডির যেহেতু প্যারেন্ট ক্লাস হচ্ছে বি এবং সি, তখন সে বি অথবা সি যে কোনো একটা থেকেই সে নিয়ে নেবে। তার কারণ হচ্ছে ভার্চুয়াল ব্যবহার করার কারণে এ ক্লাসের এ ভার ভেরিয়েবলের একটা কপি মানে সেম কপিটা বি ক্লাসও আছে, সি ক্লাসও আছে। তার জন্য সে বি এবং সি দুটা প্যারেন্ট ক্লাসের মধ্যে একটা কপিকে চিনবে এই এ ভার দ্বারা। এভাবে আমরা প্রবলেম সলভ করতে পারি। কম্পাইল, এটা ডিক্লেয়ার করা ছিল, এটাকে আমরা ক্লোজ করে দিই। প্রজেক্ট কম্পাইল, জিরো এরর্স, জিরো ওয়ার্নিংস। ডিবাগ থেকে যখন রান করব তখন প্রোগ্রামটা রান হবে। তো আমাদের এ ভারের মধ্যে যে ভ্যালুটা অ্যাসাইন করলাম সেই ভ্যালুটা এখানে ডিসপ্লে করলো কে সি আউট অবজেক্ট, ঠিক আছে। তাহলে আমাদের এখানে ডি ক্লাসের প্যারেন্ট ক্লাস দুইটা বি এবং সি, এবং এই দুইটা প্যারেন্ট ক্লাসের প্যারেন্ট ক্লাস একই, আবার এই দুইটা প্যারেন্ট ক্লাসে বি এবং সির প্যারেন্ট ক্লাস একই এ, তাই না। এখানে পাবলিকের আগে ভার্চুয়াল ব্যবহার করার কারণে, দুই জায়গায় ভার্চুয়াল ব্যবহার করার কারণে কি হচ্ছে, এই যে বি এবং সি এই দুইটা ক্লাসে প্যারেন্ট ক্লাস হচ্ছে এ, এই এর মধ্যে যে মেম্বার ভেরিয়েবল মেম্বার ফাংশনগুলো আছে তার একটা মাত্র কপি সব মেম্বারদের জন্য বরাদ্দ থাকবে, ঠিক আছে। আর ওই ওয়ান কপি অফ দ্য বেস ক্লাস মেম্বার্স ইন মেমোরি। অর্থাৎ ভার্চুয়াল ব্যবহার করার কারণে বি এবং সির প্যারেন্ট ক্লাস এ হওয়ার কারণে এই এর যে মেম্বার ভেরিয়েবল আছে এ ভার, তার একটা কপি বিও শেয়ার করবে, সিও শেয়ার করবে। অর্থাৎ মেমোরিতে একটা কপি থাকবে সবগুলো চাইল্ড ক্লাসের জন্য, ঠিক আছে। এইভাবে আমরা ভার্চুয়াল বেস ক্লাস ব্যবহার করে কি করতে পারি, এই এমবিগুইটিটাকে, এই প্রবলেমটাকে আমরা সলভ করতে পারি। এইভাবে আমরা মাল্টিপল ইনহেরিটেন্সের বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলো রাইট করব।